আপনার যদি 10 মিনিট সময় থাকে তাহলে সমাস নিয়ে আর কোনোদিন ভাবতে হবে না ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। উপপদ তৎপুরুষ সমাস কিভাবে আপনি চিনবেন? এক কথায় প্রকাশ দিয়ে যত শব্দ থাকবে তা উপপদ তৎপুরুষ সমাস হবে। যেমন আপনি উদাহরণে লক্ষ্য করেন, জলে চরে যা জলচর, জল দেয় যে জলদ, পঙ্কে বা কাদায় জন্মে যা পঙ্কজ, ছা দিয়ে পোষা ছা পোষা, ছাই থেকে উৎপন্ন যেই পোকা ছাড় পোকা, ধামা ধরা ধামা ধরে যে, বর্ণ লুকায় যে তাকে বলা হয় বর্ণচোরা। আচ্ছা, এখন এই এক কথা প্রকাশগুলো আমরা যখনই দেখব তখন ওই সমাসটা হবে উপপদ তৎপুরুষ সমাস। এখন বহুব্রীহি সমাস কিভাবে আপনি চিনবেন? বহুব্রীহি, আচ্ছা, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, বহুব্রীহি মানে অনেক ধান। এখন দেখেন, যেই সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটারই অর্থ না বুঝিয়ে দ্বিতীয় কোনো অর্থ বোঝায়, অর্থাৎ সমস্ত পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন আপনি একটা উদাহরণ লক্ষ্য করেন, খোশ মেজাজ যার তাকে বলা হয় খোশ মেজাজ। এখানে পূর্বপদ হচ্ছে খোশ, খোশ মানে হচ্ছে খুশি, আবার মেজাজ মানে হচ্ছে মানসিক অবস্থা। এবার দেখুন, সমস্ত পদে খুশিকেও বোঝায় নাই, আবার মেজাজকেও বোঝায় নাই। বোঝানো হয়েছে কি? খোশ মেজাজকে বোঝানো হয়েছে ভালো মেজাজওয়ালা ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে পূর্বপদ এবং পরপদ কোনোটিকেই এখানে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে সমস্ত পদের অর্থকে, খোশ মেজাজওয়ালা ব্যক্তি। আরেকটি উদাহরণ দেখলে আপনি স্পষ্টতই এটা মানে বুঝতে পারবেন। ৮০তে ২০ যার, ৮০ ২০। আচ্ছা, এখানে পূর্বপদ ৮০ মানে হচ্ছে সাপের বিষ দাগ, আবার ২০ মানে হচ্ছে বিষাক্ত কোনো কিছু। এবার দেখেন, সমস্ত পদে ৮০ ২০ মানে এর অর্থ হচ্ছে সাপ, অর্থাৎ সাপের বিষ দাগকেও বোঝানো হয়নি যেটা ছিল পূর্বপদ, আর বিষকেও বা বিষাক্ত কোনো কিছু বোঝানো হয়নি, বুঝিয়েছে সাপকে। এজন্য এটি হচ্ছে বহুব্রীহি সমাস। পূর্বপদ পরপদের কোনো অর্থই প্রকাশ করবে না, প্রকাশ করবে সমস্ত পদ বা তৃতীয় কোনো কিছুর অর্থ। আরেকটা উদাহরণ লক্ষ্য করেন, হত হয়েছে শ্রী যার, হতশ্রী। এখানে হত মানে হচ্ছে চুরি, আবার শ্রী মানে হচ্ছে সৌন্দর্য বা সুন্দর মুখমণ্ডল। এবার দেখুন, সমস্ত পদে হতশ্রী মানে হচ্ছে খুব অসহায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পূর্বপদ অর্থ ছিল হচ্ছে চুরি, পরপদের অর্থ ছিল হচ্ছে সৌন্দর্য, কোনোটাকে বোঝানো হয়নি এখানে। এখানে বোঝানো হয়েছে যে আপনার খুবই অসহায় একজন ব্যক্তিকে। ব্যতিহার বহুব্রীহি সমাস আমরা যেভাবে চিনব, ক্রিয়ার পারস্পরিক অর্থ যেখানে প্রকাশ পাবে সেটা হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। যেমন ক্রিয়া কি? লাঠিতে লাঠিতে যে লড়াই, এখানে কিন্তু লাঠিতে লাঠিতে একটা ক্রিয়া, পারস্পরিক ক্রিয়া চলছে, যেমন লাঠালাঠি। হাতে 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 একটা পারস্পরিক ক্রিয়া চলছে, হাতে হাতে যে যুদ্ধ মানে হচ্ছে হাতাহাতি, কানে কানে যে শব্দ কানাকানি। এরকম লাঠালাঠি, হাতাহাতি, কানাকানি এগুলো হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। নিত্য সমাসকে আপনি কিভাবে চিনবেন? খুব সহজ একটা ছড়ার মাধ্যমে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে, এখানে নিত্য সমাস কিন্তু খুব বেশি নাই। নিত্য সমাসের নিম্নোক্ত ৬টা উদাহরণ, এগুলোই বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। যেমন আপনি মনে রাখবেন এভাবে, আমরা গ্রামে নিত্য কালসাপ দর্শন করি, আমরা গ্রামে নিত্য কালসাপ দর্শন করি ৯২ টাকার টিকেটে। আচ্ছা, এখন চলেন উদাহরণ দেখে আমরা একটা একটা করে মিলিয়ে নিব। প্রথমেই ছিল আমরা, তাহলে দেখেন আমি তুমি ও সে, এটি একটি নিত্য সমাস যার বেশ বাক্য হচ্ছে আমরা। আচ্ছা, গ্রামে
গ্রামে গ্রামে মানে হচ্ছে গ্রামান্তর, গৃহান্তর। ছড়াটার মাঝে দ্বিতীয় যে শব্দটা ছিল সেটা হচ্ছে গ্রামে। তাহলে গ্রামান্তর, গৃহান্তর এগুলো হচ্ছে নিত্য সমাস। তারপরে দেখেন নিত্য, নিত্য নিজেও হচ্ছে নিত্য সমাস। তারপরে আছে কালসাপ, কালসাপ, কালসাপ একটি নিত্য সমাস। তারপরে দর্শন করি 92 টাকার টিকিটে, এখান থেকে দুইটা শব্দ নিব আমরা। দর্শন থেকে হচ্ছে দর্শন মাত্র, আর 92, 92 মানে হচ্ছে 2 এবং 90, এটাকে বলা হয় 92। এই 92 একটি নিত্য সমাস। অব্যয়ীভাব সমাস আপনি কিভাবে চিনবেন? অব্যয়ীভাব সমাসের আগে আপনার কিছু উপসর্গ আছে, যে উপসর্গগুলো বসে এবং এগুলো দেখে আপনি চিনতে পারবেন। যেমন উপ, প্রতি, নি, আ, উত, অনু, পরি, প্র। আচ্ছা, এই উপসর্গগুলো আপনি মনে রাখতে পারলেই অব্যয়ীভাব সমাস নির্ণয় করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা উদাহরণ দেখব। উদাহরণগুলো দেখেন, উপ দিয়ে কোন কোন সমাসগুলো হচ্ছে? উপকণ্ঠ, উপকূল, উপশহর, উপগ্রহ, উপবন, উপনদী। তাহলে এই সবগুলোই হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখন প্রতি দিয়ে কোন ধরনের অব্যয়ীভাব সমাসগুলো হচ্ছে? প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতিবাদ, প্রতিকূল, প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিপক্ষ, প্রত্যুত্তর। প্রত্যুত্তর হচ্ছে প্রতি যোগ উত্তর, এবং আছে প্রতিবিম্ব। তাহলে উপ এবং প্রতি উপসর্গ দিয়ে যেই অব্যয়ীভাব সমাসগুলো হয় সেগুলো আমরা দেখলাম। এখন দেখব বাকি যেই উপসর্গগুলো আছে। যেমন নি, নি থেকে নিরামিষ, নির্ভাবনা, নির্জল, নিরুৎসাহ। আ থেকে আসমুদ্র, হিমাচল, আপাদমস্তক, আনত, আরক্তিম, আজানুলম্বিত, আমরণ। উদ থেকে দেখেন উদ্বেল, উচ্ছৃঙ্খল। এগুলো আপনি যদি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে উত উপসর্গটি পাবেন। অনু থেকে যে অব্যয়ীভাব সমাসগুলো হয়, যেমন অনুক্ষণ, অনুগমন, অনুধাবন। পরিতে যেগুলো হয়, পরি উপসর্গ দিয়ে পরিপূর্ণ, সম্পূর্ণ। যদি আপনি সমগ্রকে বোঝান তাহলে সেটি হবে প্র, যেমন প্রপিতামহ, পরোক্ষ। আচ্ছা, এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। একটা মাত্র ব্যতিক্রম আছে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যথা। যথা দিয়ে যেমন যথারীতি, যথাসাধ্য, যথাবিধি এবং যথাযোগ্য। এখন যেই সমাস নির্ণয়ে প্রায় সবাই হচ্ছে ভুল করে থাকে, উপমিত। এবং দেখেন উপমিত কর্মধারয় যেই সমাসটি, এটি আপনি কিভাবে চিনবেন? বেশ বাক্যের যে বিবৃতিটা, এটা যদি মিথ্যা বা অসমান প্রমাণিত হয়, যেমন মুখচন্দ্র মানে মুখ চন্দ্রের ন্যায়, চাঁদের মতো তো মানুষের মুখ থাকে না, তাহলে এই বাক্যটি বা বিবৃতিটি কিন্তু মিথ্যা। এরকম যদি বেশ বাক্যের বিবৃতি মিথ্যা বা অসমান প্রমাণিত হয়, সেটি হবে উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা, এখন ব্যাখ্যাটা তো আপনারা দেখলেন যে মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে না। এরকম আরো কিছু উদাহরণ আছে, যেমন পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। এটা ব্যাখ্যাটা কি হবে? পুরুষ সিংহের মতো কখনো কিন্তু হতে পারে না, এটি অসমান বা অসত্য বা মিথ্যা বিবৃতি। পুরুষ এক শ্রেণীর আর সিংহ অন্য শ্রেণীর, তাই এটি হবে উপমিত কর্মধারয়। দেখেন, আমাদের এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, বেশ বাক্যের বিবৃতিটি যখন মিথ্যা বা অসমান প্রমাণিত হবে, তখন সেটা হবে কি? হ্যাঁ, উপমিত কর্মধারয়। এখন
উপমান কর্মধারয় আমরা কিভাবে চিনব? ওইটার বিপরীত, উপমিতর বিপরীত তবে উপমান। ব্যাসবাক্যের বিবৃতিটি যখন সত্য বা সমান মনে হবে তখন সেটা হবে উপমান কর্মধারয় সমাস। উদাহরণ হিসেবে আপনি দেখেন, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। এখানে বিবৃতিটি সত্য, কারণ হচ্ছে অরুণ মানে হচ্ছে সূর্য, যার রং প্রায় সময় হচ্ছে লাল, এবং রাঙা মানে হচ্ছে লাল। তাহলে সত্য বিবৃতি এটা। এই সত্য বিবৃতি যখন থাকবে, যখন বিবৃতিটি সত্য বা সমান হবে, তখন তাকে বলা হবে উপমান কর্মধারয় সমাস।